কিন্তু সরকারের যে কমিটমেন্ট, বিএনপির যে 31 দফা আর এই অধ্যাদেশগুলোর যে সাবজেক্ট ম্যাটার, এগুলোর সঙ্গে বিরোধ ছিল না। আমি ওই অর্থে কোনো বিরোধ দেখি না, কারণ বিএনপি তো একটা ভিকটিম পার্টি। লাস্ট 17 ইয়ার্সে অনেক ভিকটিমের শিকার হয়েছেন, একেবারে চেয়ারপারসন থেকে শুরু করে আজকের প্রধানমন্ত্রী একইভাবে ভিকটিমের শিকার হয়েছেন। আর এই অধ্যাদেশগুলোর মধ্যে 133টার মধ্যে যে 20টির ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলো মেজর। 1 নম্বর হলো গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, 2 নম্বরে আপনি দেখবেন মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নিয়োগের ক্ষেত্রে, মহাপরিচালকের নিয়োগের ক্ষেত্রে একটি সংশোধনী অধ্যাদেশ, তারপরে ফাইন্যান্সিয়াল রেজলিউশন অধ্যাদেশ, একই সাথে আছে তথ্য অধিকার আইনের সংশোধনী অধ্যাদেশ। এগুলো কেন বাদ দিচ্ছেন? বিএনপি তো একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, তৈয়ার কিংবা পরিচালনার ক্ষেত্রে কমিটেড করবে। বাদ দেওয়ার মিনিং তো ভিন্ন। মানবাধিকার কমিশন অধ্যাদেশ খুবই ইউনিকলি ফিচার্ড। এইবার যে অধ্যাদেশটা তৈরি করা হয়েছে, আমাদের হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে তখনকার দিনে মানবাধিকার কমিশন হলো টুথলেস টাইগার, তো দাঁত নাই, বাঘ ঠিকই তো কামড় দেয় না। কিন্তু এইবারকার মানবাধিকার কমিশনের ইউনিক কতগুলো ফিচার দেওয়া হয়েছিল। নিয়োগের ক্ষেত্রে কমিশনারদের ইন্ডিপেন্ডেন্স, হায়ার এবং ফায়ার করা যাবে না। কমিশনারদেরকে যদি চাকরি থেকে বিদায় করতে হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে যেভাবে বিদায় করতে হয় একই তরিকা অবলম্বন করতে হবে। সো মোটো তারা তদন্ত করতে পারবে গোমের বিষয়। এই ক্ষেত্রে প্রয়োজনীয় কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করতে হয় অ্যারেস্টও করতে পারবে। আমি একটু সারপ্রাইজ হয়েছি, গোম অধ্যাদেশের পাশে যে কমেন্টটা লিখেছে আইন মন্ত্রণালয়ের পাশ থেকে, সেখানে বলেছেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবেদনশীল ব্যক্তিবর্গ এই অপরাধের সঙ্গে জড়িত থাকেন বলে অভিযোগ আছে, সেজন্য বাদ দিতে হবে। এই জন্য তো বাদ দেওয়ার কথা নয়, বরং এটাকে তো আরও ট্রান্সপারেন্ট করার কথা ছিল। ওকে, কোন একটা পার্টিকুলার ডেফিনেশন নিয়ে যদি দ্বিমত থাকে, ডেফিনেশনটা আমরা কারেকশন করে দেই। এখন তো ব্যাড মেসেজ যাচ্ছে। সেকেন্ড ইম্পর্টেন্ট দেখেন, পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা। বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 116-এ, অরিজিনাল 116 ছিল যে সুপ্রিম কোর্টে বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা, ছুটি এগুলো ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপর। কিন্তু 4র্থ সংশোধনীর মাধ্যমে প্রথম সুপ্রিম কোর্টের উপর ন্যস্তকে পরিবর্তন করে করা হলো রাষ্ট্রপতির উপর। 5ম সংশোধনীতে গিয়ে বলা হলো রাষ্ট্রপতির ওপর, কিন্তু উইথ দি কনসালটেশন অফ সুপ্রিম কোর্ট। 15th অ্যামেন্ডমেন্টে গিয়ে এই বিধানটাকে ঠিক রাখা হলো। আমরা একটা রিপিটিশন করলাম আর্টিকেল 116-কে চ্যালেঞ্জ করে। 10 জন সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি ছিলাম তাদের প্লিডার, এবং সেখানে আমাদের সুপ্রিম কোর্ট 116 আর্টিকেলটাকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে এই ফরম্যাটে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ডাইরেকশন দিলেন। সাথে বললেন তাদের যে শৃঙ্খলা বিধি এটা অসাংবিধানিক, আর বললেন 6 মাসের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় তৈরির ডাইরেকশন দিলেন। এই কমপ্লায়েন্স অনুযায়ী এই অর্ডিন্যান্সটা জারি হলো। অর্ডিন্যান্সটা পুরাটা অপারেটিভ হয় নাই, এখনো ওই অর্থে কার্যক্রম শুরু হয় নাই। কিন্তু এই অর্ডিন্যান্সটাকে এখন এসে ওনারা প্রস্তাব করছেন যে সেকশন 7-এ সরকার উপযুক্ত মনে করিলে কথা অ্যাড হবে। আমরা প্রতিবাদ করলাম, কথা বললাম, ল মিনিস্টারের সঙ্গে কথা বললাম, হাউ, ওয়াই ইজ দিস? যেখানে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে মনে আর্টিকেল 116, এটি হাইকোর্টের রায় হয়ে গেছে, আপনারা কোনো আপিল ফাইল করেন নাই, আপিল ফাইল না করে মেনে নিয়ে বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ জারি করেছেন। এখন কেন আবার বলছেন যে এটাকে সরকার উপযুক্ত মনে করিলে? সরকার উপযুক্ত মানে তো হলো আইন মন্ত্রণালয়, রুলস অফ বিজনেস অনুযায়ী অধস্তন বিচারকদের নিয়ন্ত্রণ ক্ষমতা, বদলি, ছুটি, শৃঙ্খলা এবং পদোন্নতি। এটা তো সঠিক হলো না। একই সাথে আমি খুব অবাক হয়েছি আরেকটা কাজে, খুবই অবাক। হাউ মাই হার্ট ইজ ব্লিডিং, এভরি মোমেন্ট মাই হার্ট ইজ ব্লিডিং, বিকজ আই ওয়াজ দ্য উইটনেস অফ সাম অফ দি অর্ডিন্যান্সেস। আরেকটি কাজ করেছে দেখেন, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ। এখানে বলা হলো দুর্নীতি দমনের মহাপরিচালক যিনি অ্যাপয়েন্টেড হবেন, অ্যাপয়েন্ট করার জন্য একটা সার্চ কমিটি হবে আপিলের ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বে। সেইভাবে একজন মহাপরিচালক কে হবেন এটা নির্ধারণ করা হবে। সরকার হায়ারও করতে পারবে না, সরকার ফায়ারও করতে পারবে না। এই অধ্যাদেশটা বাদ করে দিচ্ছেন, তো কি করে হবে? দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক কিভাবে নিয়োগ দিতে চান তারা? অল্টারনেটিভও কিছু দিচ্ছেন না। ইন্টারেস্টিং, হাইকোর্ট ডিভিশনে 26 জন বিচারক নিয়োগ হয়েছে এই অধ্যাদেশ অনুযায়ী।
কমিশনের মাধ্যমে। কমিশনের যদি কোনো ধরনের কোনো আপত্তি থেকে থাকে কমিশনের করেছেন তো কেন? ওগুলো তো সংস্কার আছে। বিগত সরকারের আমলে সংস্কার কর্মকাণ্ডটাকে অ্যাডভান্স করার জন্য যে ধরনের ইনক্লুসিভ স্টেপ নেওয়া হয়েছে, বিএনপির মতো একটা প্রোগ্রেসিভ পলিটিক্যাল পার্টি সেই ইনক্লুসিভ রিফর্মগুলো থেকে সরে এসেছে। এটাই হলো আমাদের কনসার্ন। অধ্যাদেশগুলো যদি সংসদে না উত্থাপন করা হয়, সেগুলো নিয়ে যে পরবর্তীতে বিএনপি কাজ করবে না এমন তো কোনো কথা নেই, বা তারা যে নতুন করে আইন তৈরি যা করবে না। আছে তা আপনি রিপিল করে দিচ্ছেন, আর এক সময় করবেন এই প্রতিশ্রুতি দিচ্ছেন। কোনটা আমি বিশ্বাস করব? ছিল তো এটা, আছে তো এটা। এই অধ্যাদেশটাকে আপনি আইনে রূপান্তর করলেন না। কি কারণ দেখে করলেন না? বললেন যে সংবেদনশীল লোকেরা এটার সঙ্গে জড়িত আছে। তো সংবেদনশীল লোকেরা পরবর্তী যখন করবেন জড়িত থাকবে না? গুমের সাথে জড়িত আছে, সোজা কথা ডিজিএফআই, বাংলা কথা। অতীতের আয়নাঘর ডিজিএফআই সৃষ্টি। আপনি যখন পরবর্তীতে আইন করবেন তখন থাকবে না দেশে ডিজিএফআই। তা আপনি এখান থেকে সরে আসছেন কেন? আমাদের এটা কনসার্ন। আই এম ভেরি মাচ হার্ট এবং রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড টু সি এ প্রোগ্রেসিভ গভর্নমেন্ট is doing such an unprogressive work which is hopeless, simply hopelessness. আর সেকেন্ড প্রশ্ন হলো, আপনি জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার আদেশ 2025, দেখুন একটা সেটেল ম্যাটারকে বিএনপি আনসেটেলড করছে। এটা ভুল রাজনীতি। আমার ইন্টারপ্রিটেশন, অন্যজনের ইন্টারপ্রিটেশন অন্যটা হতে পারে। আই হ্যাভ টু শো রেসপেক্ট টু আদার্স ইন্টারপ্রিটেশন, বাট মাই ইন্টারপ্রিটেশন ইজ দিস ইজ a complete dark and the wrong step is being taken by the government. সেটেল হয়েছিল, একটা ফ্যাসিজমের বিদায় হয়েছিল, রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে বলে আমরা এগ্রি করেছিলাম। ঐকমত্য কমিশনে আমরা চার্টার তৈরি করেছিলাম। চার্টারটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে এই জন্য একটা আদেশ জারি হয়েছিল, একটা গণভোটের আয়োজন করা হয়েছিল। গণভোটের প্রস্তাবদাতা কিন্তু বিএনপি, আপনি সারপ্রাইজ হবেন। দে ওয়্যার দি প্রপোজার। আমি তো সেই ঐকমত্য কমিশনে ছিলাম, ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার of the then consensus commission proposed কি করে গণভোটের মাধ্যমে এটাকে আমরা সলভ করতে পারি। এখন এসে আমরা তারা দুটো আর্গুমেন্ট করছেন। এক বলছেন যে অর্ডারই ঠিক না, এটা রাজহাঁসের ডিম্ব, আর আরেকটা বলছেন যে এই গণভোট যে আয়োজন করা হয়েছে সংবিধানে গণভোট নাই। তার মানে কি, তখন যে আপনারা প্রপোজ করেছিলেন সংবিধানের বাইরে গিয়ে গণভোটের আয়োজন করার জন্য, ওটাকে ইন্টেনশনালি করেছিলেন যে লাস্টে গিয়ে ফয়েল করে দিবেন সব? এই প্রশ্ন তো আসতেই পারে। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পরে যে গণভোটের আয়োজন হয়েছিল, সেই গণভোট 30 মের গণভোট, সেটা কি সংবিধানে ছিল? ছিল না। তখন যখন এই আর্গুমেন্ট করা হয়েছিল যে গণভোটের বিধান তো সংবিধানে নাই, তখন বিএনপির পক্ষ থেকে আর্গুমেন্ট করা হয়েছে গণভোট করা যাবে না এই মর্মে সংবিধানে কি কোনো নিষেধ আছে? তারাই আর্গুমেন্ট করেছেন, আমরা না, কিন্তু তারাই আর্গুমেন্ট করেছেন, করে বলছেন যেহেতু নিষেধ নাই, এটা পজিটিভ ওয়ার্ক, জনগণের কাছে আমরা জিজ্ঞাসা করব। ঐকমত্য কমিশনে তো আমরা কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি, বাংলাদেশের 18 কোটি মানুষ তো এখানে সুযোগ পাচ্ছে না মতামত দেওয়ার জন্য। সুতরাং লেট আস গো টু দ্য পিপল, হোয়াট দ্য পিপল সে। পিপল বললো, 70% পিপল হ্যাঁ বললো। এখন বলেন যে এই হয় নাই, পিপল বুঝে নাই, পিপল প্রশ্ন ভালো করে টের পায় নাই। আমাদের প্রশ্নটি নিয়ে আমিও প্রশ্ন রাখতে চাই যে 4টি যে প্রশ্ন রাখা হয়েছিল, আমরা যদি ক খ কথা যদি বলি, ক খতে তো এমন কিছু প্রশ্ন সেখানে দেওয়া হলো যেগুলোতে নোট অফ ডিসেন্ট বিএনপির ছিল। একটাই, 4টা প্রশ্নের একটা মাত্র বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। সেটা কি জানেন? উচ্চ কক্ষ গঠন। বিএনপির 31 দফায় আছে যে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, কিন্তু সেখানে বলা নাই উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে। কিন্তু ঐকমত্য কমিশনে তারা আর্গু করেছেন যে উচ্চকক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের আসন সংখ্যার আনুপাতিক হারে। আর আমরা আর্গুমেন্ট করেছিলাম যে উচ্চকক্ষ গঠিত হবে ভোটারের আনুপাতিক হারে, যে যত পার্সেন্ট ভোট পাবে উচ্চকক্ষ সেই পার্সেন্টেজ অনুপাতে গঠিত। আচ্ছা, বিএনপি সহ 2-4টা রাজনৈতিক দল এটার বিরুদ্ধাচার করেছেন, বাকি সবাই বলেছেন যে উচ্চকক্ষ গঠিত হবে ভোটারের আনুপাতিক হারে। এই বিষয়টা গণভোটের সাবজেক্ট ম্যাটার করা হয়েছে। আচ্ছা, ভুল হলো কোথায় এটা? আচ্ছা, আমি যদি আপনার কাছে আসতে চাই যে বিএনপি সংস্কার চায় না, জুলাই সনদ মানে না, এমন বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার প্রতিটি অক্ষর বিএনপি ধারণ করে। তাহলে প্রশ্নটি বারবার কেন বিরোধী দল থেকে আসছে যে বিএনপি আসলে চাচ্ছে না? দেখুন, ওই আপনি যদি
বাস্তবতা অপেক্ষা বেশি অগ্রসর হয়ে থাকেন, তাহলে যেমন আপনার পিছিয়ে ফেরাটা একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। আমি দেখেন মানে যে কোনো কারণই হোক, জুলাই সনদ দেখেন, জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা, এটা আমি একটা পেয়েছি, যেটা এখন এখানে দেখেন আমাদের মজার জিনিসটা কি, আমি এখানে আপনাকে খুব একটা লাইন পড়ে শুনে আমি, তাইলে আপনি বুঝবেন। জি এটার এই যে সংস্কার যেগুলোর কথা আমার বন্ধু বললেন, এবং সংসদে আপনি দেখবেন বিরোধী দল একদম গলা ফাটাই ফেলছে, প্রতিদিন ইতিমধ্যে ওয়াকআউটও করেছে 2 দফায়। আপনি দেখেন সংস্কার শব্দে দেখেন ব্যাপারটা একদম এক লাইনে, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। তাহলে কনসেনসাস কমিশনে যখন পলিটিক্যাল পার্টিস কিছু কিছু ডিসেন্ট দেওয়া সত্ত্বেও ঐক্যমত্য পোষণ করে চলে আসলেন, তখন তারা ওয়াদাবদ্ধ হলেন যে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। এই বাস্তবায়নের জন্য আপনি দেখেন সংশোধন সাপেক্ষে, সংবিধান সংশোধন সাপেক্ষে, তার মানে কি? আজকে দেখেন ওনাদের কথা শুনলে কি মনে হয়? সংসদে বিরোধী দল বলতেছে, তারা বলতে চাচ্ছে আগে সংস্কার করেন। ওনাদের কিন্তু এমনও দাবি ছিল ইলেকশনের আগে কোনো নির্বাচনই হবে না দেশে, আগে সংস্কার করেন। তখন কিন্তু আমরা বলেছি দেখেন সংস্কার করতে হলে একটা সংসদ লাগবে। আপনি যদি সংবিধান সংস্কার করেন বা অ্যামেন্ডমেন্ট, যেটা কি বলেন না কেন আপনি, ইফ দেয়ার উড বি নো পার্লামেন্ট দেয়ার ক্যান বি নো অ্যামেন্ডমেন্ট। তাইলে আজকে আপনার সংসদ হয়েছে, সংবিধানের যে প্রস্তাবনা আপনি দেখেন এখানে যে কয়টা বিষয়ে ঐক্যমত হয়েছে, কে দ্বিমত পোষণ করেছে, সব কিন্তু এখানে আছে। তাহলে এই জিনিসগুলোকে যদি আপনি সংবিধানের ওই পার্টিকুলার, এখানে 6টা জিনিসের কথা বলা হয়েছে, সংবিধান সহ আর বাকি কি কি বলা হয়েছে, যেমন পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন, আপনার বিচার ব্যবস্থা, এগুলো সংস্কার করার কথা বলা আছে। তাহলে এগুলো সব আমরা কি কোথাও কেউ বলেছি? এই জুলাই সনদ যে প্রস্তাবনা যেটা বাস্তবায়ন ওনারা বলছে, আজকে বিএনপি বলছে যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ প্রতিপালন, আমরা এটাকে ধারণ করি। আমরা বলার পরে ওনারা বলতেছে বিএনপি এটা থেকে সরে গেছে 2/3 মেজরিটি পেয়ে। তাইলে আপনি বলেন জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি এ যাবৎকালে যে পদক্ষেপ এবং যে ধারাবাহিকতায় অগ্রসর হচ্ছে, তাতে ওনাদের কি করে মনে হলেন? এনাদের সমস্যাটা হলো কোনখানটায়? এনারা জুলাই সনদের প্রস্তাবনা যা সংবিধান সংশোধন সাপেক্ষে একদিন আইনের রূপ নিবে, সংবিধানে সন্নিবেশিত হবে, আর্টিকুলেটেড হবে, ওনারা সেটা কি, অর্থাৎ যেটা এখন পর্যন্ত আইন হয়নি, ওনারা সেইটাকে আইনের, এখন আপনি বলেন সংবিধান আপনি উপেক্ষা করবেন কিভাবে? আমি আমার বন্ধুদের মনে, অবশ্য শিশিরমণি বলে না, কিন্তু তার দলের আরো উদীয়মান অনেক নেতা আছে যারা কথা বললে ভয় লাগে শুনতে, তাদের অনেকেই বলতেছে আপনারা সংসদে নির্বাচন অবৈধ। 2029 সন পর্যন্ত শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, সংসদ এখনো বহাল আছে, রাষ্ট্রপতি দ্বিচারিতা করেছেন, তিনি ওথ ভঙ্গ করেছেন। কিভাবে বলে, কেন বলে? রাষ্ট্রপতি কেন সংসদ ভেঙে দিলেন? রাষ্ট্রপতি মানব জমিনের কোন সাংবাদিকের সঙ্গে কথা বলায় যেটা তার অজান্তে সেটাকে পত্রিকায় প্রকাশ করলেন, ওনারা বলছে সেখানে উনি বলেছেন ওনার কাছে পদত্যাগ পদ। আমার বক্তব্য হোয়েন দি পার্লামেন্ট ইজ ডিজলভ, এরপরে একটা নির্বাচন ছাড়া আর আমাদের হাতে কিছু ছিল? তাহলে যেই নির্বাচনে জামাত অংশগ্রহণ করলেন, জামাত 123 অনুসারে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার পরে সেই জামাত 148-এ ওথ বললেন, 72-এ মহামান্য রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডাকলেন, সেখানে ওনারা গেলেন। সেখানে গিয়া মহামান্য রাষ্ট্রপতি যখন তার ডাকা সংসদ অধিবেশনে যোগ দিয়ে আপনি কি বলতেছেন, যখন 74-এ উনি গিয়া তার বক্তব্য রাখবেন, সেখানে বলছে উনি অবৈধ রাষ্ট্রপতি। আপনি একটা জিনিস বিষয়টা লক্ষ্য করুন। তাইলে বিষয়টা হলো কোনখানটায়? এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব। আমাদের দর্শক আছেন একটু ফোনে, আমরা একটু আমি কিন্তু আমার কথা কনক্লুড করি না। জি কনক্লুড করেন। আমি কি কনক্লুড করব? জি প্লিজ করেন। তাহলে আপনি বিষয় দেখেন, আমার মূল কথাটা হলো কোনটা? দেশে একটি মাত্র সুপ্রিম ল, এন্ড দ্যাট ইজ দি কনস্টিটিউশন অফ দি রিপাবলিক। যতক্ষণ পর্যন্ত দেখেন এই দেশের সংবিধান বহুবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংবিধান ভবিষ্যতে অ্যামেন্ডমেন্ট হবে না এমন কোনো কারণ নাই। ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত বা জুলাই সনদ যেটা বাস্তবায়ন করেন, সকল রাজনৈতিক দল একই সঙ্গে একটা ঐক্যমত্যে পৌঁছে চলে আসছেন, তারা কনসেন্ট দিয়ে আসছেন। সেই ঐক্যমত্য কমিশনের কনসেন্ট দিয়ে আসার পর তারা রাজনৈতিক দলরাই তো ঐক্যবদ্ধ হয়ে গেলেন। এই রেফারেন্ডাম মানে কি দরকার ছিল আপনি বলেন? উনি, আমার বন্ধু বলেছে যে রেফারেন্ডাম নাই দিল। দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া রেফারেন্ডাম আর এবারের নির্বাচনের সঙ্গে একসঙ্গে রেফারেন্ডাম এক জিনিস না। যেই বিষয়গুলো রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছলেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, সেখানে রেফারেন্ডাম দেওয়ার আপনার কি প্রয়োজন ছিল? আপনার আমাদের দেশের নজিরটা কি, ইতিহাসটা কি? হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার ছিলেন, তার আন্দোলনের কাছে পদত্যাগ করলেন, তিনি আমাদের দেশের একজন চিফ জাস্টিসকে আমরা কি করলাম? এই রাজনীতিবিদরা ঐক্যমত্য
পোষণ করে বা কনসেনসাসের বেসিসে তাকে আমরা সরকারের প্রধান করলাম, আবার আরেকটা অ্যামেন্ডমেন্ট করি তাকে আমরা আবার তার পদে ফেরত দিলাম। তাইলে এদেশে নজির আছে, আমাদের সুপ্রিম কোর্ট সেটাকে সম্মতি দিয়েছে, বলেছে যে হ্যাঁ ইট ইজ রাইট। তাইলে আমাদের প্রেসিডেন্স আছে যে আমাদের দেশে ঐক্যমতে। আমি অনেককেই লক্ষ্য করেছি এই বিষয়ে নিশ্চয়ই আরো আলোচনা করব। না আমি ওইটা যেটা বলছি ফোনে একটু আচ্ছা এটা পরে আমার কাছে একটু আসেন, জি আমি অবশ্যই শেষ আসবো। করে দিচ্ছি। জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি রাখুন। ঢাকা থেকে। রক্তাক্ত গণ অভ্যুত্থান সফল হওয়ার পর 6 আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়। মাননীয় রাষ্ট্রপতি তার পরামর্শে সংসদ ভেঙে দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলের নেতা এবং সশস্ত্র বাহিনী প্রধানদের পরামর্শক্রমে। এটা কি সাংবিধানিক? আচ্ছা যাই হোক, আমি মূল প্রশ্নে আসছি। 8ই আগস্টে তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকার ক্ষমতা নেন। এখন নির্বাচনের নিয়ম হচ্ছে জাতীয় নির্বাচনের যে সংসদ ভেঙে দেওয়ার 90 দিন পরে নির্বাচন হওয়া বাধ্যতামূলক, সাংবিধানিক। এই নির্বাচনটি হয়েছে 554 দিন পরে। এটা কেন হলো? এই জন্য কি কোনো রাষ্ট্রপতির অধ্যাদেশ আছে? উচ্চ আদালতের কোনো নির্দেশনা আছে? তো এটা স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই নির্বাচনটা সাংবিধানিক না, এবং কেন হলো এই ঘটনাগুলো? জি আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন রাখবার জন্য। আরেকজন দর্শক আছেন। জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে যারা 2টা পদে শপথ নিয়েছে, অর্থাৎ সংসদ সদস্য এবং জাতীয় জুলাই সনদ এবং সংস্কার কমিশনে যারা 2টা পদে শপথ নিয়েছে, তাদের একটা পদ শূন্য হয়ে গেছে। তো বিরোধী দলীয় সদস্যরা তো 2টা পদে শপথ নিয়েছে, তাহলে তাদের পদ কি শূন্য হয়ে গেছে কিনা, এটাই প্রশ্ন দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, দুঃখিত আপনাকে তখন থামিয়ে দিয়েছিলাম। আপনার নিশ্চয়ই কনক্লুশনটা টানবেন সেই প্রশ্নের, এবং একই সাথে যে প্রশ্ন রেখেছে আমাদের দর্শকরা তারও উত্তরটা কিছুটা দেখুন আপনার কাছে। আমাদের দেশে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি সিস্টেমের নিয়মটা হলো, একটা গভর্নমেন্ট তার টেনিউর শেষ করার পরে ইনিশিয়ালি যেমন ছিল, ওয়েস্টমিনিস্টার ফর্মের নিয়মটা হলো যে যেই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, পরবর্তী নির্বাচন পর্যন্ত ওই সরকার আনঅফিসিয়ালি একটা গভর্নমেন্ট হিসেবে চালিয়ে যাবে, আনুষ্ঠানিক সরকার হিসাবে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে পার্টিজান গভর্নমেন্টের প্রতি যখন অনাস্থা আসলো, নতুন একটা আইন হলো, অর্থাৎ কেয়ারটেকার আইন হলো আর্টিকেল 58C-তে, তখন থেকে কি হলো যে নো, ইলেক্টেড গভর্নমেন্ট আফটার টেনিউর দি গভর্নমেন্ট উইল অটোমেটিক্যালি সিস ইট টু দি কেয়ারটেকার অ্যান্ড দে উইল কাম ফর 90 days only to conduct an election, and thereafter the government will again cede it to the elected government. কিন্তু এটা নিয়ে তখন বিভ্রান্তি হয়ে গেল। একটি সরকার 16-17 বছর স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র দখল করলেন, তারা এসে করলেন কি, সেই আইনটাকে বাতিল করে দিলেন, এবং সেই ক্ষেত্রে তারা আদালতকে ব্যবহার করলেন। যাই হোক, সেটা রায় হলো একরকম, কার্যক্রম হলো একরকম, রায় যা বলা হলো, 1.5 বছর পর রায় দিয়ে গিয়ে সেটাকে আবার ভিন্ন জিনিস করলো। কিন্তু বিষয়টা হলো কোনখানটায় এইরকম 2-3টা ঘটনা। 1990 সনে জনাব শাহাবুদ্দিন যখন আসলেন, উনি এসে ওনার আসার কিন্তু কোনো সুযোগ ছিল না, কিন্তু ওই রাজনৈতিক দলের ঐক্যমতের কারণে কিন্তু উনি আসলেন, নির্বাচন দিয়ে উনি চলে গেলেন। আপনি 2007-এ দেখেন, যখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের আইন আসছিল কিন্তু তখনও, তারপরেও কিন্তু সেই আইনকে বাইপাস করে একটা কেয়ারটেকার আসলেন। সেই কেয়ারটেকারও কিন্তু 2 বছর পরে নির্বাচন দিলেন, এবং আপনি পরবর্তী সময় দেখবেন সেইটার কিন্তু আইন বৈধতা দেওয়া হয়েছে। অর্থাৎ, এবং আমাদের দেশের উচ্চ আদালতও বলছে যে না, এটা যুক্তিসঙ্গত, বা সরকারকেও বলেছে এই সরকারও আইনসম্মত। তাহলে সেই ক্ষেত্রে ওই যে 90 ডেজের মধ্যে ইলেকশনের যে বাধ্যবাধকতা ছিল, সেই ইলেকশনের বাধ্যবাধকতা ওই 58C যখন চলে গেল, তখন ওই বাধ্যবাধকতা তার সঙ্গে চলে গেল। একটা আপনি আরেকটা প্রশ্ন করেছে, আরেকজনে আরেকটা প্রশ্ন করেছে যে সংসদ ভেঙে দিলেন কিভাবে। দেখুন, মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়েছে যে সংসদ ভেঙে দেওয়া, অর্থাৎ দেয়ার ওয়াজ নো প্রাইম মিনিস্টার, অ্যান্ড এক্সপ্রেশনটা ছিল প্রাইম মিনিস্টারের, দ্য পার্লামেন্ট শুড বি ডিজলভ, এবং পার্লামেন্ট এইটা নিয়ে একটা বিভ্রান্তি কেন ছড়াচ্ছে জানেন? মহামান্য রাষ্ট্রপতিকে একজন সাংবাদিক, যে কথাটা একটু আগে বললাম, জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে কি ওনার পদত্যাগপত্র আছে, উনি বলছে আমার কাছে নাই। তো রাষ্ট্রপতির অফিসে তো এইসব সিদ্ধান্ত, রেকর্ড কিপিং অফিস তো রাষ্ট্রপতির অফিস না। যাই হোক, আমি যে কথাটা আমি এইভাবে কনক্লুশন করতে চেয়েছিলাম, এই যে জুলাই সনদ যেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন, এখানে সরকার আর বিরোধী দলের মধ্যে ফারাকটা কোথায় জানেন? চিন্তা এবং বিশ্বাসে এবং কর্মে। সেটা হলো, জুলাই সনদে বলা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে 6টি
সংস্কার, যেটা জন্য ঐক্যমত্যে পৌঁছেছে 33টি রাজনৈতিক দল, 2-1টা ডিসেন্ট দেওয়া ছাড়া, তারা সর্বপ্রথম সংবিধান সংশোধন করবে, সংশোধনের পরে তারা বাকি সংস্কারে যাবে। আর আজকে এই জুলাই সনদের প্রস্তাবনাকে ওনারা আইন মনে করছে, ওনারা মনে করছে যে এদেশে কোনো সংবিধান এখন আর নাই, জুলাই সনদই সংবিধান। যে আমি এখানেই হলো সমস্যা। শিশির মনির আপনার কাছ থেকে এর উত্তরটা জানতে চাবো। নিশ্চয়ই আমরা এটা মনে করি নাই, আমরা তো এত বোকা না, আমরা তো আইন কানুন পড়েই বড় হয়েছি, তাই না? আমরা এটাকে মনে করি নাই। আমার লানের সিনিয়র ফ্রেন্ড ওই বইটা শেষের দিকে দেখেন, একটা জুলাই যে বইটা উনি বারবার দেখাচ্ছেন, ওই বইয়ের শেষের দিকে দেখেন অঙ্গীকারনামা, রাষ্ট্রপতির আদেশ আছে, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। বিএনপি একটা সেটেল ম্যাটারকে আনসেটেল করেছে, এই জন্য বিএনপিকে আর বিশ্বাস করি না আমরা। কি সেটেল ম্যাটারকে আনসেটেল করেছে জানেন? কথা ছিল গণভোট হবে, গণভোটে হা হবে। ওই আইনের 7 নম্বর ধারায় বলা আছে গণভোটে যদি হা হয় তাহলে দুইটা, একটা পার্লামেন্ট হবে, একটা সংবিধান সংস্কার পরিষদ হবে। 8-এ বলা আছে তারা শপথ গ্রহণ করবে, 9-এ বলা আছে তারা কিভাবে শপথ গ্রহণ করবে, 10-এ বলা আছে কিভাবে ওই সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হবে। আইনটা মানছেন না কেন? এটা কি আইন হয়েছে? আইন, জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। এই যে অহংকার, এই যে মেজরিটির জোরে মাইনরিটি দেশের আইনকে ভুলুণ্ঠিত করা, এই অহংকার ডেমোক্রেসিতে থাকতে নেই। একটা কার্যকর আইনকে কোনো আদালত অসাংবিধানিক ডিক্লেয়ার করার আগে, হু আর ইউ দ্য গভর্নমেন্ট? ইউ দ্য গভর্নমেন্ট ইজ ডিক্লেয়ারিং দিস ল আনকনস্টিটিউশনাল। What basis? Did any court, competent court of Bangladesh, or any Supreme Court, or any bench of the High Court Division declare this law unconstitutional? রাষ্ট্রপতির এখতিয়ার আছে কি না? Can you decide it? It has to be decided by the court. কোর্ট ডিসাইড করলো না, কোর্ট কোনো সিদ্ধান্ত দিল না। যখন চিঠি দেওয়া হলো যে 2টা শপথ নেবেন আপনারা, একটা নিলেন আরেকটা ডিক্লাইন করলেন, তখনও তো সেকশন 10 আছে, তখনও তো সেকশন 7 আছে, তখনও তো সেকশন 8 আছে, তখনও তো সেকশন 9 আছে। এইটাকে আমরা বলছি দিস ইজ ডেঞ্জারাস মুভ। কিন্তু এই আদেশটাকে মানতে বাধ্য কিনা আমি জাস্ট এই প্রশ্নটি রাখতে চাই। অফকোর্স জুলাই জাতীয়, আপনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হয়? 1973 অর্ডার, আরপিও আসেন, আরপিও অর্ডার না। এখন তারা বলছেন যে এই অর্ডার দেওয়ার টাইম শেষ হয়ে গেছে, আর দিতে পারবে না, শুধু আপৎকালীন সময় দিতে পারতো, এখন আর দিতে পারবে না। কেন? বিগত 1.5 বছরকে আপৎকালীন মনে হয় নাই? বিগত 1.5 বছরকে মনে হয় নাই যে সংবিধানের সীমার মধ্যের বাইরে আমরা চলে গেছি? বিগত 1.5 বছর এটা মনে হয় নাই যারা অ্যাটর্নি জেনারেল কিভাবে অ্যাপয়েন্টেড হলেন, সংবিধানের ভিতরে না বাইরে? বেগম খালেদা জিয়া মুক্তি পেলেন কি করে, সংবিধানের ভিতরে না বাইরে? অন্তর্বর্তীকালীন সংবিধান কিভাবে গঠিত হলো সরকার, ভিতরে না বাইরে? সংসদ ভেঙে দিল যে কায়দায়, ভিতরে না বাইরে? এবং আমি আপনাকে হিসাব করে দেখাতে পারবো 54 আর্টিকেলস অফ দি কনস্টিটিউশন ওয়ার অটোমেটিক্যালি সাসপেন্ডেড, ইনঅপারেটিভ। কারণ যেহেতু ডিসরাপশন হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, বিপ্লবকে আইন মেনে হয়? পৃথিবীর একটা বিপ্লব কেউ দেখাতে পারবে যে আইন মেনে হয়েছে? আপনি বলশেবিক বিপ্লবে যান, ইরানের রিভলিউশন যান, মিশরে যান, আমাদের দেশে 71-এ যান, এগুলো আইন মেনে হয়েছে? তাহলে 8 তারিখে কেন অন্তর্বর্তী সরকার আইন মেনে শপথ নিল, সংবিধান মেনে কেন শপথ নিল? নেয়নি কিন্তু, এটা কিন্তু হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে। আমি জানি না এই লেটেস্ট ইনফরমেশন আমাদের কাছে ক্লিয়ার কিনা। এই 106-এর এই শপথনামাটা চ্যালেঞ্জ করে সিনিয়র